দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল। এর মধ্যে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল অ্যাডলফ হিটলার। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং জার্মানির পরাজয় হয়, কিন্তু সেই ব্যক্তিকে কেউ ধরতে পারেনি যে এই যুদ্ধের জন্য দায়ী ছিল, মানে অ্যাডলফ হিটলার। এই বিষয়ে ভিত্তি করে একটি মুভি তৈরি করা হয়েছে যার নাম বুরিয়াল। মুভিটি 2022 সালে মুক্তি পায়। এই মুভিটার কাহিনী যথেষ্ট ভালো, নিশ্চিতভাবে এই মুভির কাহিনী আপনার কাছে ভালো লাগবে। তো চলুন মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক, এবং এক্সপ্লেনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। মুভির শুরুতে এক বৃদ্ধ মহিলা আনা মাস্টারকে দেখা যায়, যিনি এই মুহূর্তে নিজের বাড়িতে ছিলেন। রাত হয়ে গিয়েছিল, সালটা ছিল 1991 সাল, আর তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছিল। সেই খবরই টিভিতে দেখানো হচ্ছিল। আনা নিজেও একজন রাশিয়ান ছিলেন, কিন্তু অনেকদিন ধরেই তিনি পোল্যান্ডে বসবাস করছিলেন। হঠাৎ সেইখান থেকে তার কুকুরটি বাইরে যেতে চায়। আনা তার জন্য দরজা খুলে দেয়, কিন্তু হঠাৎ করেই সেইখানে কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করে, যেন সেইখানের মধ্যে সে কাউকে দেখেছে। যাই হোক, আনা কুকুরটিকে ভিতরে নিয়ে আসে, কিন্তু সেই সময় সে দরজাটি লক করতে ভুলে যায় এবং তার কুকুরের বিষয়টিও বেশি একটা ভালো মনে হচ্ছিল না। সেই সময় মাস্ক পরা এক ব্যক্তি তাদের ঘরের ভিতর প্রবেশ করে। আনা নিজেও একজন গোপন এজেন্ট ছিলেন, এজন্য সেই ব্যক্তিকে ইলেকট্রিক শক দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পরবর্তীতে আনা তাকে বেঁধে ফেলেন। যখন সেই ব্যক্তির জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে সে বাধা অবস্থায় রয়েছে। তখন সে রেগে গিয়ে আনাকে বলে, আমাকে যেতে দাও। তখন আনা বললেন, তুমি আমার কুকুরের সাথে যা করেছো আমি তোমাকে যেতে দেব না। সেই ব্যক্তি তখন তাকে জানায়, আমি শুধু তাকে অজ্ঞান করেছি। ওয়ানা তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে, তুমি আমার বাড়িতে কেন ঢুকেছো? তুমি কি চোর নাকি কোন নাকসি যাকে অকারণেই হত্যা করতে ভালো লাগে? সেই ব্যক্তি তখন উত্তর দেয় যে, আমি তোমাকে জানি। তখন আনা তার মানিব্যাগ বের করে বললেন যে, আমিও তোমাকে জানি, তোমার নাম হলো কান ওয়া আনা। এবং তখন আনা বলে যে, চুরি করার জন্য তুমি তোমার পরিচয়ও নিয়ে এসেছো, এমন কে করে? এখন আনা সময় নষ্ট না করে পুলিশকে ফোন করতে লাগলেন। তখন কাল, মানে সেই মাস্ক পরা ব্যক্তিটি, তাকে তার পুরনো নাম দিয়ে ডাকলেন। তখন সেই মাস্ক পরা ব্যক্তিটি তাকে বলল যে, তুমি আগে যেমন ছিলে এখনো তেমনই আছো, একজন সোভিয়েত সৈন্য, আমি তোমার সকল সিগারেট জানি। তখন ব্রানা বললেন, এখন এই বিষয়ে কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু তখন কাল বলল, আমি জানি তোমরা বার্লিনে কি পেয়েছিলে। তখন এইটা শুনে আনা ফোন কেটে দেয়, কারণ এই ব্যক্তি সত্যিই তার একটি সিগারেট জানতেন। তার হাতে নাক্সি মৃত্যুর ক্যাম্পের একটি নাম্বারও ছিল। কাল বলে যে, আমি নিশ্চিত ছিলাম যে সেই বৃদ্ধ ব্যক্তি সত্যি বলছিল। সে আমাকে বলেছিল যে, তুমি যুদ্ধের শেষ দিনগুলিতে সোভিয়েত সেনাবাহিনীর একটি দল তাদের গোপন মিশনের জন্য বার্লিন গিয়েছিলে। বার্লিনে কাউন্সিলরের কক্ষ থেকে কিছু গোপন জিনিস পাওয়া গিয়েছিল, কিছু এমন জিনিস যা পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিল, এবং সেই জিনিসটি তোমরা গোপনে মস্কোতে নিয়ে যাচ্ছিলে। সেটি ছিল একটি তাঁবুত। সেই বৃদ্ধ ব্যক্তি জানতেন না যে সেই তাঁবুতের মধ্যে কি আছে, কিন্তু তবুও সেই ব্যক্তি মারা যান। তোমাদের পুরো দলে শুধু তুমি একমাত্র জীবিত ছিলে। অ্যানা তখন জিজ্ঞেস করে যে, তুমি আমার থেকে কি চাইছো? সত্য এবং আমি আসল ইতিহাস জানতে চাই। তোমাদের হিটলারের পালিয়ে যাওয়ার এবং বেঁচে থাকার প্রমাণ ছিল, কিন্তু তুমি সেটা গোপন রেখেছো। তুমি একটি রহস্য ধারণ করেছো। তুমি জানতে যে সে কোথায় আছে। বিশ্বে যে বিষয় খোঁজ করছে সেই বিষয় শুনে অ্যানা হাসতে শুরু করে। তারপর সে একটি ছোট্ট ডিব্বি বের করে, যার ভেতরে কিনা একটি পাউডার ছিল। সে সেই পাউডারটি কার্লের মুখের দিকে ছিটিয়ে দেয়, যার ফলে কার্ল প্যারালাইজ হয়ে যায়। কার্ল তখন তাকে জিজ্ঞেস করে যে, তুমি আমার সাথে কি করেছো? তখন অ্যানা বলে, আমার গল্প শুনতে তোমাকে এমন অবস্থায় থাকা দরকার, তবেই তুমি ওই বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারবে এবং আমার মতো সেইটাকে অনুভবও করতে পারবে। এরপর সে তাকে গল্প বলতে শুরু করে এবং আমরা অতীতে চলে যাই। সময়টা ছিল 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিনগুলিতে, যখন বার্লিনের পরাজয় ঘটেছিল। ইউরোপে নাক্সি সেনারা মাথা নত করতে বাধ্য হয়েছিল। আমরা জানি যে এনার আসল নাম রেহানা সেলভিয়া এবং সে সোভিয়েত গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছিল। তখন সে জানায়, হ্যাঁ, আমি ছিলাম সেই ব্যক্তি যাকে গোপন মিশনের জন্য সিলেক্ট করা হয়েছিল এবং যেটা সঠিক সিদ্ধান্তই ছিল। আমি সেইটা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সেইখানে সবকিছু রোধ করতে পারিনি। আসলে বুরহান ও তার দলের কাছে একটি তাঁবুত এসেছিল যা তাদেরকে মস্কোতে নিয়ে যেতে হবে। তাদের দলের ক্যাপ্টেনের সঙ্গে আরো 2টি লোক এবং আরো কিছু সৈন্য ছিল, কিন্তু তাদের মধ্যে তেমন কেউই জানতো না যে কেন এটি এত গোপন মিশন এবং সেই তাঁবুতের মধ্যে কি আছে, এবং তারা কেন বিমানে যেতে পারছিল না। আর সেই মিশনের সময় তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা একেবারেই নিষিদ্ধ ছিল। তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর ব্রানা বার্লিন থেকে বেরিয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে একটি জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য থামে, কিন্তু প্রথমে তারা একটি গর্ত খুলে সেই তাঁবুটি সেইখানের মধ্যে লুকিয়ে রাখে, মানে সেই কফিনটিকে, যাতে যদি তাদের উপর শত্রুর আক্রমণ হয় তাহলে যেন তারা তাঁবুটিকে খুঁজে না পায়, এবং তাদের নিয়মিত এই কাজটি করতে হতো। বার্লিন থেকে মস্কোতে এই যাত্রাটি প্রায়
হাঁটার জন্য ছিল এবং পোল্যান্ডে এখনো জার্মান সৈন্যরা ছিল। তাদের আদেশ ছিল তারা যেইখানে বিশ্রাম নিবে প্রথমে সেই তাঁবুটিকেই আগে লুকাতে হবে। যার কারণে এই মিশনে আসা সেনারা জানতে চাইছিল যে আসলে এই তাঁবুতের ভিতর কি আছে, কিন্তু এটিকে খোলা বা দেখা নিষেধ ছিল। ব্রানা ছাড়া এই মিশনে আরো একটি কর্নেল ছিলেন মাইকেল, যাকে সবাই বলতো নর্থ মিসোজের ওই লোক, এবং আর একটি ক্যাপ্টেন ছিল এলিয়াস, এবং তাদের সাথে আরো কিছু সেনা ছিল। যখন তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সন্ধ্যা হয়ে যায়, তাই তারা একটি জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য থামে। তাঁবুটি মাটির ভিতরে গেঁথে দেওয়া হয় এবং তারা সবাই মিলে সেইখানের মধ্যে বিশ্রাম করতে থাকে। অন্যথায় খারাপ স্বপ্নের জন্য তারা সকলে আবার জেগে ওঠে। তখন মাইকেল তার কাছে প্রশ্ন করে, তোমার কি এখনোই সেই ভয়ের দুঃস্বপ্ন আসে? তখন ব্রানা উত্তর দেয় যে হ্যাঁ। তখন তাকে মাইকেল বলে যে আমার মতো ঘুমানো ছেড়ে দাও, তাহলে আর কখনো খারাপ স্বপ্ন আসবেই না। কিন্তু তখন ব্রানা তাকে জিজ্ঞাসা করে, তোমাকে সবাই দাওয়াচার বলে কেন ডাকে? মাইকেল তখন তাকে বলে, আমি কিছু শত্রুকে হাতুড়ি দিয়ে মেরেছিলাম আর তখন থেকেই আমি এই নামটা পেয়েছি। পরের দিন সকালে তারা প্রথমে কফিনটাকে বাইরে নিয়ে আসে। তারপর তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে পোল্যান্ডের দিকে রওনা দেয়। পথের মধ্যে প্রচন্ড রকমের বৃষ্টির কারণে তাদের গাড়ি পথের মাঝেই আটকে যায়। কাদা থেকে গাড়ি বের করার সময় মাইকেল একটি মৃতদেহ দেখে, তবে তারা গাড়ি বের করে সেইখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। পরের দিন আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং তাদের কাছে শহরে পৌঁছানো জরুরি ছিল যাতে তারা ট্রেনে করে পরবর্তী যাত্রা শুরু করতে পারে। কিন্তু পথের মধ্যে তাদের উপর আবারও আক্রমণ হয়, যেখানে তাদের মধ্যে কমরেড কর্নেল ওইখানেই নিহত হয়। আক্রমণটি ঘটে একটি স্নাইপারের দ্বারা, যে জঙ্গলের কোথাও লুকিয়েছিল। তারা তাদের শত্রুদেরকে মেরে তার মৃতদেহটি গাড়িতে তুলে ফেলে। ব্রানা তখন তাদের সবাইকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে বের হওয়া উচিত, এইখানের মধ্যে আরো শত্রুরা থাকতে পারে। আসলে জার্মান সেনাবাহিনীতে কিছু ভয়ঙ্কর স্নাইপার এবং কিছু ভয়ানক হত্যাকারী ছিল যাদেরকে ওয়ার উলফ বলা হতো। তারা জঙ্গলে বাস করত এবং শত্রুদের ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য। এখন যেমন রাশিয়ানরা তাদের শত্রু, তবে ক্যাপ্টেন কর্নেলকে কবর দেওয়ার আদেশ দেয় এবং তারা সেইখানে থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় তারা কর্নেলকে কবর দেওয়ার পর ব্রানা তার দলকে নিয়ে পাশের গ্রামের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মতে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা বার্লিন থেকে নিরাপদে এবং জীবিত বেরিয়ে এসেছে এবং এখন তাদের সেলিব্রেট করা উচিত। কিন্তু ব্রানা তাকে আবারও নিষেধ করে, কারণ তাদের প্রথম অগ্রাধিকার ছিল সেই কফিনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেইখানে ক্যাপ্টেন তার কোনো কথাই শোনে না। আর তখন আমরা দেখতে পারি যে কেউ সত্যিই তাদের উপর নজর রাখছিল। তাদের সেইখান থেকে চলে যাওয়ার পর রেহানা খুব উদ্বিগ্ন ছিল যে ক্যাপ্টেন কোনো ভুল করবে না, যার কারণে তাদের মিশন বিপদের মুখে পড়তে পারে। এই জন্য রেহানা ক্যাপ্টেনকে ফিরিয়ে আনার জন্য রওনা দেয়। রাতে মাইকেল তার দুই সঙ্গীর সাথে যুদ্ধের কথা আলোচনা করছিল। তারা সেইখানে ওয়ার উলফের কথা উল্লেখ করে। মাইকেল বলে, আমরা জার্মানদের থেকে রক্তের প্রতিশোধ নিতে চেয়েছি, তারা ভয় পেয়েছিল আমরা আরো হিংস্র হয়ে যাব, এবং তাই ঘটেছিল যখন আমরা তাদের ডেড ক্যাম্প দেখেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম তারা কি করতে সক্ষম এবং তারা কতদূর যেতে পারে কি। এবং অন্যদিকে ক্যাপ্টেন একটা বারে ঢোকে যেখানে সে প্রচুর মদ্যপান করে একটা মেয়ের সাথে খারাপ আচরণ করছিল। আর তখন এই জায়গায় কিছু অস্বাভাবিক সিন ঘটে যেগুলো এখন আমরা স্কিপ করব। এরপর তারা ওইখানের মধ্যে সে বারের মধ্যেই গুলির শব্দ শুনতে পায় এবং তারা সেইখান থেকে সবাই পাবের দিকে দৌড়াতে শুরু করে। তারা ভিতরে ঢুকে দেখে যে সেইখানে কেউ বিষাক্ত গ্যাস ছেড়েছিল। ক্যাপ্টেনের দুই সঙ্গীর সাথে মারা গিয়েছিল, তবে একজন তখনও সেইখানের মধ্যে জীবিত ছিল। তখন লুকাস জানায় যে এটি ভার ওয়ালসের কাজ। তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে এবং সেই গ্রামের উপর নজর রাখে। এটা তাদের পদ্ধতি। তারা বিষাক্ত মাশরুম এবং রসুনের ধোঁয়া ছাড়ে যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং অদ্ভুত জিনিস দেখতে পায়। তখন ব্রানার মনে পড়ে যায় মাইকেল এবং তার সঙ্গে থাকা দুই সৈনিকের কথা, কারণ এই বাল ও টলিনোরা জঙ্গলের মধ্যেই থাকে, এজন্য তাদের উপরেও আক্রমণ হতে পারে। তারা সাথে সাথে তাদের সাহায্যের জন্য রওনা হয়, কিন্তু ইতিমধ্যেই ভারত তাদের উপরেও বিষাক্ত গ্যাস ছেড়েছিল, যার ফলে তারা সেইখানে চিৎকার করতে শুরু করে। তারা তিনজন একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং জার্মানরা সহজেই তাদের উপর হামলা করে। মাইকেল পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ভিতর একজন সঙ্গী সেইখানে মারা যায়। তারা সেইখানে বাকি সবাইকেও মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক তখনই ব্রানা এবং ক্যাপ্টেন সেইখানে পৌঁছে যায় এবং সেইখান থেকে ইউসুফকে বাঁচিয়ে ফেলে। তারা তখন দেখে যে জার্মানরা তাদের ট্র্যাকটাও নিয়ে চলে গেছে এবং সেইখান থেকে আব্রাহাম সেই কফিন নিয়ে যে কোনোভাবে পালিয়ে যেতে চায়। তখন ক্যাপ্টেন বলে, তুমি কাপুরুষ, আমাদের এইখানের মধ্যে থেমে এই লোকদের থেকে প্রতিশোধ নেওয়া উচিত, তাদের সাথে লড়াই করা উচিত। কিন্তু তখন ব্রানা বুঝতে পারে যে তাদের মিশন একদমই লড়াই করা নয়, বরং কফিনটির সুরক্ষা নিশ্চিত করা। তখন সে ক্যাপ্টেনকে বলে, আমাদের এটি প্রথমে কোনো নিরাপদ জায়গায় লোকাতে হবে। তখন সে বলে, লুকাস যে তাদের সাথে ছিল বলে, আমি এমন একটি জায়গা জানি যে জায়গাটি এইটা লুকানোর জন্য একদম পারফেক্ট। যদিও ক্যাপ্টেন লুকাসের উপর পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু ব্রানা করেছিল। তারা সেইখান থেকে চলে যাওয়ার পর সেইখানের মধ্যে
অন্যদিকে কিছু জার্মান সৈনিক আসে। তাদের প্রধান তাদের লোকদের উপর রাগান্বিত হয়ে ওঠে, কারণ তারা আক্রমণ করতে গিয়ে তাড়াহুড়ো করেছিল। তখন সে আদেশ দেয় যত দ্রুত সম্ভব সেই কফিনটিকে খুঁজে আনতে। আসলে জার্মানরাও সেই কফিনটিকে পেতে চাইছিল, তারা বার্লিন থেকে তার পিছু নিয়েছিল। এরপর আমরা মাইকেলকে দেখতে পাই। সেই বিষাক্ত গ্যাসের প্রভাব এখন কমে গেছে। সে একটি গাছের নিচে লুকিয়েছিল। এখন সে তার সঙ্গীদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। পথে তার সাথে দেখা হয় সেই মেয়েটির সাথে। মাইকেল তার কাছে সাহায্য চায়, কিন্তু মেয়েটি আগে থেকেই খুবই ভীত ছিল, কারণ কিছুক্ষণ আগে একজন রুশ সৈনিক তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল, আর মাইকেলও একজন রুশ সৈনিক ছিল। তাই মেয়েটি মাইকেলের পায়ে ছুরি মেরে পালিয়ে যেতে চায়, কিন্তু মাইকেল তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি শুধু আমার সঙ্গীদেরকে খুঁজতে চাই, তুমি কি আমাকে নিকটস্থ গ্রামে নিয়ে যাবে? মেয়েটি শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। মাইকেল তখন ওই মেয়েটিকে বলে যে তুমি মাঝরাতে এই জঙ্গলে কি করছিলে? তখন মেয়েটি উত্তর দেয় তোমাদের মতো লোকদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছি। কিন্তু তখন মাইকেল বলে তোমার আমার থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে জার্মান ও আর উলফ রয়েছে যারা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু সেই মেয়েটি বলে জার্মান আর রুশ একই রকম, তারা খুন করে ধর্ষণ করে। তখন মাইকেল বুঝতে পারে যে মেয়েটি অনেক ভীতু। তখন সে সেই মেয়েটিকে বলে তুমি এখন যেতে পারো, আমি আমার পথ নিজেই খুঁজে নেব। কিন্তু মেয়েটি যাওয়ার আগে মাইকেলকে তার পথ দেখিয়ে দেয়। কিন্তু তখনই তাদের উপর দুই জার্মান সৈনিক আক্রমণ করে। মাইকেল সেইখানের মধ্যে বেঁচে গেলেও মেয়েটি গুলিবিদ্ধ হয়। মেয়েটির মৃত্যু দেখে মাইকেলও খুবই দুঃখ পায় এবং সেই মুহূর্তেই মেয়েটির মৃত্যু ঘটে। যখন জার্মান সৈন্যরা মাইকেলকে ধরতে আসে তখন মাইকেল একজনকে ছুরি মেরে হত্যা করে, কিন্তু দ্বিতীয়জন মাইকেলকে ধরতে সক্ষম হয়। অন্যদিকে লুকাস, ব্রানা ও তার সঙ্গীদের একটি বাড়ির কাছে নিয়ে আসে। লুকাস তাদেরকে বলে আমরা এখানে নিরাপদে থাকবো। তখন ক্যাপ্টেন বলে আমরা কেন লুকাসের উপর বিশ্বাস করছি? তখন ব্রানা বলে বিশ্বাসের যোগ্য তো তুমি নও। মিশন শেষ করে যদি আমি ফিরে যেতে পারি তোমার রিপোর্ট হাইকমান্ডের কাছে অবশ্যই দেব। যাই হোক, তারা সেই কফিন নিয়ে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে যাওয়ার সময় তাদেরকে একজন জার্মান সৈনিক দেখে ফেলে। বাড়ির মালিক দুজন বৃদ্ধ ছিল, তারা বুঝতে পারে যে কফিনে কোনো মৃতদেহ রয়েছে। এজন্য বৃদ্ধ সেই দুই লোক সেই কফিনটিকে তাদের বাড়ির ভিতরে রাখার পারমিশন দিচ্ছিল না। এজন্য সবাই উদ্বিগ্ন ছিল। তখন লুকাস আর রানা তাদের বোঝানোর চেষ্টা করে যে এতে কোনো লাশ নেই। তখন ব্রানা তাদেরকে বলে আমাদের জার্মানদের হাত থেকে বাঁচতে তোমাদের সাহায্য দরকার, কিন্তু তখন তারা তাদের কথা বিশ্বাস করেনি। তাই বাধ্য হয়ে তাদের নিশ্চিত করার জন্য ব্রানাকে সেই কফিন খুলতে হয়। কিন্তু কফিনটি খোলার পর দেখা যায় সেইখানে সত্যিই একটি লাশ ছিল, কিন্তু সেই লাশ কোনো সাধারণ মানুষের নয়, সেই লাশ ছিল অ্যাডলফ হিটলারের। ব্রানা আগেই জানতো সেই লাশের কথা, কিন্তু বাকিরা জানতো না। সে তখন তাদেরকে বলে যে হিটলার নিজেকে বার্লিনে গুলি করে মেরেছে। এটি দেখে সবাই অবাক হয়েছিল, কারণ তারা সবাই ভাবছিল যে এই খবর হয়তোবা মিথ্যে। লাশ দেখে সেই বৃদ্ধা গভীরভাবে সেইটাকে পর্যবেক্ষণ করতে থাকে। ব্রানা তাদের থামিয়ে বোঝায় যে আমাদের এটি প্রমাণ হিসেবে স্টালিনকে দেখাতে হবে, এজন্য আমাদের এইটিকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। একটি জায়গা জানতো। তারা লাশটিকে ব্যাকেটের একটি ছোট্ট বেসমেন্টের ভিতর রেখে দেয়। ব্রানা তখন লুকাসকে জিজ্ঞাসা করে তুমিও তো কিছু লুকাচ্ছ, তুমি আসলে কে? তখন ব্রানাকে লুকাস বলে যে আমি একজন পোলিশ শরণার্থী। তারা বলে যে আমি জার্মানরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, এজন্য আমি এইখানে পালিয়ে এসেছি। এখন তারা আমাকে বিশ্বাসঘাতক মনে করে খুঁজছে, আর এই লোকেরা আমাকে জার্মান মনে করে মেরে ফেলবে, এজন্য আমি দুই দিক থেকেই ফেসে গেছি। ব্রানা তার জন্য খুবই খারাপ অনুভব করছে। অন্যদিকে জার্মান সৈন্যরা মাইকেলকে বন্দী করে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন তাকে হিটলারের লাশ সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মাইকেল তার জুতায় থুতু ফেলে। তখন ক্যাপ্টেন তাকে প্রচন্ড রকমের নির্যাতন করতে শুরু করে। মাইকেল মুখ খোলেনি। ক্যাপ্টেন তার চোখ নষ্ট করার আগেই তার সঙ্গী এসে বলে তারা বাকিদের অবস্থানও খুঁজে পেয়েছে। তারা মাইকেলকে নিয়ে সেই জায়গায় চলে যায়। সেই ওয়াল উফের ক্যাপ্টেন ব্রানাদের কাছ থেকে মাইকেলের বিনিময়ে সেই হিটলারের লাশ চাচ্ছিল। ব্রানা ও তার সহযোগীরা সকল জালনা বন্ধ করে দেয়। কিছুক্ষণ কোনো উত্তর না পেয়ে মাইকেল ক্যাপ্টেনের পিছে ছুরি মারে। ক্যাপ্টেন মাইকেলের পিঠে ছুরি মারে, আর তখন ক্যাপ্টেনের দিকে গুলি চালানো হয়, কিন্তু গুলি তার গলা ছুঁয়ে বেরিয়ে যায়। আর এই সুযোগে মাইকেল সেইখান থেকে পালিয়ে যায়। এরপর দুই পক্ষের মধ্যে কঠিন লেভেলের গুলির লড়াই শুরু হয় এবং সেইখানে জার্মানরা তাদের বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তখন তারা দেখে ইলিয়াস মানে ব্রানার ক্যাপ্টেন জার্মানদের সাথে চুক্তি করতে বাইরে চলে গেছে। সে তার প্রাণের বিনিময়ে তার লাশ সম্পর্কে বলতে চাইছিল। যখন তাদের একজন ছুটে যায় তখন ব্রানা তাকে গুলি করে মেরে ফেলে। এতে তাদের বিশ্বাস হয় যে ইলিয়াস সত্য কথা বলছে, হিটলারের লাশ ওখানেই আছে। তখন ব্রানা বুঝতে পারে যে এখন তাদের বের হতে হবে। এদিকে মাইকেল একজন জার্মানকে মেরে তার জিনিসপত্র চুরি করে এবং ফিরে এসে ক্যাপ্টেনের দিকে একটি গ্রেনেড ছুড়ে দেয়, কিন্তু এতে ইলিয়াসই মারা যায়।
এরপর জার্মানরা বাড়িতে আক্রমণ করে এবং দুই পক্ষের লোকজনই আহত হয়। কোন রকমে মাইকেল বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়, কিন্তু তারা তখন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এজন্য তারা তখন বাড়ি থেকে বেরিয়ে আসে। এই ঘটনার সময় বাইরে কোনো জার্মান ছিল না। ঠিক তখনই ব্রানা একটি ট্রাকের শব্দ শুনতে পায়। তারা সেইখান থেকে হিটলারের লাশ নিয়ে চলে যাচ্ছিল। ব্রানা তাদের পিছু নিয়ে ট্রাকের দিকে গুলি চালায়, কিন্তু সেইখানে কোনো লাভ হয় না। তখন মাইকেল ব্রানার কাছে গিয়ে জানায় যে সে তাদের কথা শুনেছে এবং তারা চার্চের দিকে যাচ্ছে। এদিকে চার্চে থাকা জার্মান ক্যাপ্টেন বলে যে চার্চটি খারাপ করতে হবে এবং পোস্টমর্টম করে দেখাতে হবে যে এটি আসল লাশ নয়, যেন সবাই ভাবে হিটলার এখনো বেঁচে আছে, যেন মানুষ ভাবতে না পারে যে সে সত্যের জন্য মারা গেছে। ক্যাপ্টেন আরো বলে তার ধারণাও মরে গেছে। তার একসাথে তখন তাকে জিজ্ঞেস করে তাহলে আমাদেরও কি মরতে হবে? তখন ক্যাপ্টেন উত্তর দেয় হ্যাঁ, আমাদের মৃত্যুই আমাদের উদ্দেশ্য সফল করবে, আমাদের মৃত্যুই আমাদের ধারণাকে বাঁচিয়ে রাখবে। তাদের এই কথা শুনে তাদের ভিতর একজন সেইখান থেকে নীরবে বেরিয়ে যায়, কারণ তারা জানে যে লাশটি সত্যি হিটলারেরই। অন্যদিকে ব্রানা যে কোনো ভাবেই সেই লাশ ফেরত আনতে চায়। মাইকেল তখন তাকে বলে আমরা একটি লাশের জন্য মরতে পারি এবং আরো কত নির্দোষের প্রাণ যাবে, কিন্তু ব্রানা বলে আমি তার প্রতিটি হাড় গলাতে চাই। সে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে, নারীদের, শিশুদের। সে মারা গেছে, কিন্তু তার ধারণা এখনো বেঁচে আছে। আমি মানুষকে জানাতে চাই যে সে ছিল একজন সাধারণ মানুষ আর কাপুরুষ। আর এদিকে চার্চে থাকা জার্মান ক্যাপ্টেন ক্যামেরায় রেকর্ডিং করছিল, যাতে সে প্রমাণ করতে পারে যে সেই লাশটি আসলে হিটলারের নয়। ক্যাপ্টেন ও তার সাথীরা সেই গ্যাস ছাড়ে যেই গ্যাস জার্মানরা ব্যবহার করত। সেই গ্যাসের কারণে তাদের দম বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই ব্রানা তাদের উপরে আক্রমণ করে। দুই দিক থেকেই গুলি বিনিময় হয় এবং সেইখানে অনেকেই আহত হয়। সেইখানের মধ্যে ব্রানাও আহত হয়ে যায়। আর এক জার্মান তখন বাইরে থেকে চার্চের দরজা বন্ধ করে দেয় এবং সে তখন চার্চে আগুন লাগাতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই যেই বাড়িতে ব্রানা ও তার সাথীরা আশ্রয় নিয়েছিল সেই বাড়ির মালিক তাকে গুলি করে, ফলে তার হাতেই সেই আগুনের বোতল ভেঙে পড়ে। সেই লোকটি পুড়ে যায় এবং চার্চেও আগুন লেগে যায়। জার্মান ক্যাপ্টেন তখন মাইকেলের দিকে গুলি চালায়, যার ফলে সেইখানে মাইকেল মাটিতে লুটিয়ে পড়ে। ব্রানা তখনও তার সাথে ইউসুফকে বাঁচাতে চায়। ইউসুফ ব্রানার জীবন বাঁচানোর জন্য ব্রানাকে সে জালনা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তবে এই প্রচেষ্টায় সে নিজেই মারা যায়। এর মধ্যে মাইকেল হিটলারের লাশ নিয়ে বেসমেন্টে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে দেয়। এতে করে ক্যাপ্টেন খুবই ভয় পেয়ে যায়। সে তখন মাইকেলের কাছে লাশ ফেরত চায় এবং রেকর্ড করা ফুটেজও নষ্ট করতে বলে। তখন মাইকেল সেই রেকর্ড করা ফুটেজ নষ্ট করে দেয়। এটি দেখে ক্যাপ্টেন পুরোপুরি পাগল হয়ে যায়। বাড়ির মালিক বাইরে থেকে চার্চের দরজা বন্ধ করে দেয় এবং দেখতে দেখতে ক্যাপ্টেনের সাথে পুরো চার্চ ধ্বংস হয়ে যায়। ব্রানা ও লুকাস বাইরে থেকে এই সকল জিনিসগুলোই দেখে। আর এখন গল্পটি বর্তমানে ফিরে আসে। যখন ব্রানা সেই ব্যক্তিকে জানায় যখন সে মস্কোতে ফিরে আসে তখন সবকিছুই বদলে গিয়েছিল। আমি যাদের উপর ভরসা করেছিলাম তারাই আমাকে ভ্যানিশ করে দিয়েছিল এবং সাইবেরিয়া জেলে পাঠিয়ে দেয় আমাকে 6 বছরের জন্য এবং সেইখান থেকে সকল প্রমাণই মুছে ফেলে। সেই জেলেই আমার আশা শেষ হয়ে গিয়েছিল এবং সেই সত্যিটা কখনোই পৃথিবীর সামনে আসেনি। যখন আমাকে মুক্তি দেওয়া হয় আমি তখন পোল্যান্ডে ফিরে আসি এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে, যে আসলে লুকাস ছিল এবং সেই আমাকে মুক্তি দিয়েছিল। ব্রানা তার গলায় থাকা লকেটটি তুলে নিয়ে বলে এই লকেটটা আসলে লুকাসেরই ছিল। যখন আমি জানতে পারি কেউ তার বাড়িতে ঢুকে গুলি করে মেরেছে আমার খুবই খারাপ লেগেছিল।